হ্যালো অডিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে স্বাগতম আমাদের ড্রামা ক্রিয়েশনে। আজকে আমি একটি 2025 সালের নিউ ড্রামা নিয়ে হাজির হয়েছি। আর ড্রামাটির নাম হচ্ছে অ্যাশলাইন ড্রামা, যেখানে সবার মাথার উপর রেড কালারের অ্যাশলাইন থাকে। আর এই অ্যাশলাইনের মানে কি, কারা কারা এটা দেখতে পারে, তাদের জীবনে কি কি করতে পারে, এই সব কিছু আমরা গল্পের মাধ্যমে জানতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে আমাদের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা লিকে দেখতে পাই। লি তার রুমের বাইরে থেকে একটি গাড়ির হর্ন শুনতে পায়, তাই সে সোজা জানালার দিকে তাকিয়ে দেখে কে হর্ন বাজাচ্ছে। সেখানে দেখা যায় একটি মেয়ে স্কুলে যেতে দেরি হচ্ছে, তাই তার গার্ডিয়ান গাড়ি নিয়ে এসে একাধারে হর্ন বাজাচ্ছিল এবং তাড়াতাড়ি করে মেয়েটিকে গাড়ির ভিতরে ঢুকতে বলে। কিন্তু মেয়েটি গাড়িতে উঠে না, সে একাই হেঁটে যেতে চায়। এখানে গাড়ির ভিতরে যে লোকটি বসে আছে তার মাথার উপর অনেকগুলো অ্যাশলাইন দেখা যায়, আর স্কুলের মেয়েটির মাথার উপর শুধুমাত্র একটি অ্যাশলাইন দেখা যায়। এর মানে সে জীবনে একবারই কারোর সাথে ইন্টিমেট হয়েছে। কিন্তু গাড়ির ভিতরে থাকা লোকটির ব্যাপারে কি আর বলা যায়। তার মাথার উপর থাকা অ্যাশলাইনের সংখ্যা এত বেশি, তা গণে বলতে গেলে দেখবো আমি অঙ্কের মধ্যেই পেস লাগিয়ে ফেলেছি। তার মানে তোমরা বুঝতেই পারলে ছেলেটি একদম নাম্বার 1 প্লে বয়। আর এই ছেলেটি ছিল আমাদের ড্রামার নায়ক। যাই হোক, এদিকে লিয়ার জানালাটার কার্ডবোর্ড দিয়ে ঢাকা থাকে। ওই সময় পাশে থাকা বিল্ডিং তার এক প্রতিবেশী জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। লি তাকিয়ে দেখে সে প্রতিবেশীর মাথার উপর প্রায় 6 থেকে 7টার মতন অ্যাশলাইন রয়েছে। তার মানে সে তার প্রতিবেশী প্রায় 6 থেকে 7টা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। আর এখানে প্রতিবেশী মেয়েটি এদিক ওদিক তাকানোর সময় লিকে দেখতে পায়, তাই সে হেসে তার হাত লাড়া দিয়ে হাই বলে। কিন্তু লি তার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দেয়, কারণ লি ছিল একটু অন্য টাইপের মেয়ে। কারোর সাথে মিশতে বা কথা বলতে তার একটু ভয় লাগে, তাই প্রতিবেশীকে দেখে সে তার সাথে কথা না বলে জানলা বন্ধ করে দেয়। এবার লি তার রুমে বসে টিভি দেখতে শুরু করে দেয়। এমনকি টিভিতে সে অ্যাশলাইন দেখতে পায়। এখানে একটি কাপলকে টিভিতে দেখানো হচ্ছিল, যেখানে ছেলেটির মাথার উপর অনেকগুলো অ্যাশলাইন ছিল আর মেয়েটির মাথার উপর কেবল একটি মাত্র অ্যাশলাইন ছিল। তাছাড়াও আমাদেরকে অতীতে একটি ঘটনা দেখানো হয়। লি যখন হেঁটে রাস্তা দিয়ে যায় তখন বিজ্ঞাপনে থাকা মানুষগুলোর মাথাও সে অ্যাশলাইন দেখতে পায়। এই ক্ষমতা লি জন্ম থেকে পেয়েছে, তবে এটা সে কিভাবে পেল, কে দিল তাকে এরকম ক্ষমতা, কিছুই জানে না। তারপর আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লি অনেক ছোট ছিল, তখন থেকেই সে এইসব দেখতে পেত। একদিন সে নিজের খাতায় একটি ছবি আঁকে, যেখানে লি তার মা, আন্টি এবং তার বাবার নিজের ছবি এঁকেছিল। আর এখানে সবার মাথার উপর সে অ্যাশলাইনও এঁকেছিল। ছবিতে থাকা অ্যাশলাইন গুলো দেখে তার মা বুঝতে পারে তার বাবা একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্কে রয়েছে। এমনকি এখন তো সে তার বোন এবং তার স্বামী মিলে তাকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছে। তার মা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল যে ওনার মেয়ে হয়তো অন্য সব মেয়েদের মতন স্বাভাবিক না, তার অলৌকিক একটি ক্ষমতা রয়েছে। তারপরও যখন সে এই অ্যাশলাইন সম্পর্কে সত্যতা জানতে পারে তখন তো তিনি অনেক বেশি রেগে যায়। আর রেগে দুঃখে সে তো লিয়ের বাবাকে ছুরি দিয়ে মেরে ফেলে। তারপর তিনি লিকে ফেলে রেখে চলে যায়। এভাবে ক্ষমতাটি লিয়ে জীবনে অভিশাপ ডেকে আনে। এরপর অনেকগুলো বছর কেটে যায়। লি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিন্তু তার জীবনটা ছিল কষ্টে ভরা। বাবা মা কেউ তার পাশে ছিল না, তাই সে আর বেঁচে থাকতে চায় না। একদিন তো সে বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, আরেকদিন গলায় দড়ি বেঁধে ঝুলে পড়ে, এমনকি নিজের হাত কেটেও মারার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে মরতে পারে না। আসলে সে যতবারই নিজের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তার আঘাতগুলো এমনি এমনি ঠিক হয়ে যেত। মানে সে অমর ছিল, তার নিজেকে নিজে শেষ করার ক্ষমতা ছিল না, যে কারণে এত কিছু করার পরও সে মরতে পারছে না। যাক, এখান থেকে আবারও চিন্তা বর্তমানে চলে আসে। আজকে লিয়ের পাশের বিল্ডিং এর প্রতিবেশী মেয়েটি তাকে দেখতে তার বিল্ডিং এ চলে আসে। এই প্রতিবেশী মেয়েটি ছিল অনেক ফ্রেন্ডলি, সে একদম সাজুগুজু করে তার বিল্ডিং এর সামনে থাকতো। আর এবার এসে সে লিয়ের সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু লি তো দরজাই খুলে না, এমনকি সে একটা কথাও বলে না। তাই মেয়েটি তার জন্য আনা ফলগুলো মেঝেতে রেখে দেয় আর লিকে বলে যায়
দয়া করে এগুলো নষ্ট করো না, খেয়ে ফেলো। এই বলে সে এখান থেকে চলে যায়। প্রতিবেশী মেয়েটি এখান থেকে চলে যায়। প্রতিবেশী মেয়েটি সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর লি তার ঘরের ভিতর থেকে হাত বাড়িয়ে ফলগুলো নিয়ে যায় এবং সেগুলো খেতে থাকে, এমনকি অনেকটা তৃপ্তি নিয়ে খায়। যাই হোক, পরের সিনে আমরা আমাদের হিরো হানকে দেখতে পাই। হান ছিল একজন পুলিশ অফিসার। তার কয়েকজন মিলে গল্প করতে থাকে। এখানে হান জানতে পারে তাদের সঙ্গে কাজ করা একটা মেয়ের সামনে বিয়ে ছিল। তখনই শুরু হয় আরেকটি ফ্ল্যাশব্যাক। এই মেয়েটির সঙ্গে হানের আবার একটি সম্পর্ক ছিল, শুধু বন্ধুত্ব সম্পর্ক না, একদম শারীরিক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি একদিন যখন তারা দুজন একা ছিল স্টোর রুমে, তখন সে মেয়েটি হানকে বলে, আমার সামনে বিয়ে, তুমি অবশ্যই আসবে, ঠিক আছে? মানে মেয়েটি নিজের বিয়ে ঠিক করে এখানে হানের সঙ্গে এসে এসব করছে। যাক, হান একথা শুনে চুপ করে সেখান থেকে সরে যায় আর বলে, তোমার বিয়েতে আমি কেন যাব? আমি যেতে পারবো না। আসলে হান সব মেয়েদের সাথে এমনটাই করে, সুতরাং শারীরিক সম্পর্ক পর্যন্ত তার সম্পর্ক, এর থেকে বেশি সে গভীরে সে যায় না। বিশেষ করে এইসব বিয়ে থেকে তো সে অনেক দূরেই থাকে। এর কারণ আমরা সামনেই জানতে পারবো। এবার আমরা একটি স্কুল দেখতে পাই। সে স্কুল দিয়ে একজন মেয়ে হাঁটছিল, তার নাম রাও। সে সোজা সাদের দিকে যাচ্ছে। সাদে কয়েকজন মেয়ে মিলে আরেকটি মেয়েকে বুলি করছিল। তারা মেয়েটিকে খুব নিষ্ঠুরভাবে অত্যাচার করছে। তখনই রাও মেয়েটি সোজা গিয়ে তাকে লাথি মারে। মেয়েটি মাটিতে পড়ে যায়, অর্থাৎ সেই হলো এই বদমাইশ দলের লিডার। তারপর রাও মেয়েটি বলে, আমি জানি তোমার আঙ্কেল একজন পুলিশ, তাতে কি হয়েছে? তাই বলে কি তোর কাছে যে টাকা চেয়েছি সেটা আমাদেরকে দিবি না? তোর কথা ছিল আজকে টাকা দেওয়ার, সে টাকা কোথায়? আজকে তো তুই টাকা নিয়ে আসলি না। আসলে এই রাও মেয়েটি সবার কাছ থেকে জোর করে টাকা আদায় করে নিয়ে যেত, আর এই মেয়েটি টাকা দেয়নি, তাই সবাই মিলে তাকে এভাবে মারধর করছে। ওই পাশে তিনজন ছেলেও বসেছিল, কিন্তু তারা এসব দেখার পরও কিছু বলে না। সম্ভবত তারও এই রাও দলের অংশ। যাই হোক, তারপর রাও মেয়েটি বলে, যদি কাল তুই আমাদেরকে টাকা না দিস তাহলে তো তোকে আমরা মেরেই ফেলবো। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই। তারা কয়েকজন পুলিশ অফিসার মিলে একটি বিল্ডিং এ এসেছে, কারণ এখানকার এক রুমে একটি মেয়ে খুন হয়েছে। এই খুনের তদন্ত করতেই তারা এসেছে। হানের মনে হচ্ছিল এটা কোনো সাধারণ খুন নয়, তবে কেন খুন করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছিল না। তারপর তারা একজনের রুমে বসে এই কেসটি নিয়ে আলোচনা করছিল। তারা দুজন সিদ্ধান্ত নেয় এই মেয়েটি 1 বছর আগে যে বয়ফ্রেন্ড ছিল তার খোঁজ করবে, হয়তো সেখান থেকে কোনো ক্লু পাওয়া যাবে, কারণ তারা এই কেসের কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে লি তার রুমে টিভি দেখছিল। নিউজে দেখে সেখানকে বলা হচ্ছিল আজ 28 বছর বয়সী এক তরুণীর রহস্যজনক খুনের ঘটনা সামনে এসেছে। এখনো পর্যন্ত খুনের উদ্দেশ্যে বা খুনির সম্পর্কে কিছুই জানা যায়নি। আর এই ঘটনাটি ঘটেছে লিয়ের পাশের বিল্ডিং এ। তাই লি খবরটি খুবই মনোযোগ দিয়ে শুনছিল। আর খবর শোনার সময় স্ক্রিনে একটি দৃশ্য দেখতে পায়। সেখানে ক্যামেরার বিপরীত দিকে একজন হেলমেট পরা মানুষকে হেঁটে যাচ্ছে। লিয়ের চোখে পড়ে এই লোকটির মাথায় একটি মাত্র অ্যাশলাইন রয়েছে, যার মানে এই লোকটির জীবনে একবারই ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছে। এই বিষয়টি লিয়ের খুব নজর কাড়ে, কারণ এরকম মার্ডার স্পটে এমন একজন মানুষ কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। তাই লিয়ের অনেকটা সন্দেহ হয় এই লোকটির উপর। এবার সেই হেলমেট পরা ছেলেটি সোজা তার প্রতিবেশী ওই মেয়েটির রুমে ঢুকে পড়ে। লি দেখতে পায় লোকটি ভিতরে গিয়ে ওই মেয়েটির সঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখে লি ভাবছিল এই লোকটি হয়তো এখানে এই মেয়েটির উপর হামলা করতে পারে। তাই সে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে বলে, এইমাত্র একটি লোক উপরে ঢুকেছে, দেখে মনে হচ্ছে কোনো খুনই হবে, দয়া করে যত সম্ভব তাড়াতাড়ি চলে আসেন এখানে। প্রতিবেশী মেয়েটি আসলে লোকটিকে ভালোভাবে চেনে, আর তারা খুব স্বাভাবিক একটি রোমান্টিক কাপল ছিল। তাদের মধ্যে এইসব রোমান্টিকতা দেখে লি তার ভুল বুঝতে পারে। সে যে পুরোপুরি লোকটিকে ভুল বুঝছে। এখানে পুলিশ তার কল পেয়ে বারবার প্রশ্ন করতে থাকে যে কি হয়েছে, কিন্তু লি তাড়াতাড়ি করে ফোনটি কেটে দেয়। এখানে একটি ব্যাপার হলো, প্রতিবেশী মেয়েটির মাথায় অনেকগুলো অ্যাশলাইন ছিল, আর হেলমেট পরার লোকটির মাথায় একটি মাত্রই অ্যাশলাইন ছিল। কিন্তু তারা যখন একসাথে ইন্টিমেট হয়েছে তখন তাদের দুজনের মাথা থেকে একটি নতুন অ্যাশলাইন বিট আপ হতে থাকে, আর সেটা কন্ট্যাক্ট হয়ে যায়।
অন্যদিকে স্কুলের আরেকটি দৃশ্য দেখানো হয় যেখানে স্কুলের মধ্যে রাও নামে মেয়েটি একটি সিটের দিকে তাকিয়ে আছে। আসলে এই সিটটি ছিল আগের দিনে বুলি করা ওই মেয়েটি। আসলে বুলি করা মেয়েটি অনেকদিন ধরেই স্কুলে আসছিল না, আর রাও নামে মেয়েটি তো তার অপেক্ষা করছিল, এই কারণে সে তার সিটের দিকে এইভাবে তাকিয়ে রয়েছে। এরপর আরেকটি তথ্য জানা যায়, আসলে বুলি করা এই মেয়েটি আর কেউ নেই বরং আমাদের হিরো হানের বাস্তি ছিল। বুলি শিকার হওয়ার পর থেকেই কিছুদিন ধরে সে স্কুলে যাচ্ছে না। যাই হোক, এদিকে বুলি হওয়া মেয়েটি যার নাম ছিল ইয়ান, সে তার বাসায় এসে তার আঙ্কেলের কাছে মানে হানের কাছে কিছু টাকা চায়। হান তো তার পাশ থেকে কিছু টাকা বের করে দেয়, কিন্তু ইয়ানের এই কয়েক টাকা হবে না। তবুও সে তার আঙ্কেলকে আর কিছু বলে না। এখানে হান খেয়াল করে ইয়ানের শরীরে মারের অনেকগুলো দাগ রয়েছে। হান জিজ্ঞাসা করে, তোমার শরীরে এত মারের দাগ কেন? ইয়ান কোনো উত্তর না দিয়ে সোজা ভিতর ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়, যা দেখে আমরা বুঝতে পারি হানের সাথে তার সম্পর্ক ততটাও ভালো না। পরের সিনে দেখা যায় হানের কাছে তার আরেকটি পুলিশ বন্ধু কল করে বলে, গতকাল তোর বাড়ির উল্টা দিকে একটি বিল্ডিং আছে না, সেখানে একটি মেয়ে ফোন করে বলছিল যে হেলমেট পরা লোকটিকে দেখেছে আর সেই লোকটি খুন করেছে কিনা সেটা নিয়ে সে সন্দেহ করছে। আর সব থেকে বড় কথা হলো, আমরাই শুধু জানি যে খুন করেছে সে হেলমেট পরা ছিল, আর আমরা তো এ ব্যাপারে কাউকে বলিনি। তাহলে এই মেয়েটি এই ব্যাপারে জানলো কিভাবে? এই কথা শুনে হানত তো সাথে সাথে লিয়ের বিল্ডিং এ এসে লিয়ের দরজা নক করে। তখন উপর থেকে একটি প্রতিবেশী ছেলে এসে হানকে বলে, এই দরজা নক করে কোনো লাভ নেই, এই মেয়েটি বাইরে বের হবে না, ওর মতন একটাও ইনভার্ট মেয়ে কোথাও নেই। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। অপর দিকে লিতোর দরজার ডোর হোল দিয়ে দেখে হান তো তার মাথায় অ্যাসলাইনের ঝাড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এত অ্যাসলাইন দেখে লিতো হানকে খুব খারাপ লোক মনে করছিল এবং মনে মনে গালাগালিও করেছিল। তবে লি দরজা খুলতে প্রচন্ড ভয় পাচ্ছিল। এবার হান বলতে থাকে, আমি একজন পুলিশ অফিসার, গতকাল আপনি কল করেছিলেন। এখানে আপনি যদি পুরোপুরি সত্যটা না বলেন তাহলে আরো অনেক মেয়ে মরতে পারে। এসব ইমোশনাল কথাবার্তা শোনার পর লি দরজা খুলে, তবে পুরোপুরি নয়, শুধু একটু ফাঁক করে। সে বলে, আসলে গতকাল আমি একটি ভুল করেছিলাম, হঠাৎ দেখে মনে হয়েছিল ওই হেলমেট পরা লোকটি খুনি হবে, কিন্তু পরে আমি বুঝতে পারি যে তারা কাপল ছিল, তাই আমি ফোনটি কেটে দিয়েছিলাম। তাছাড়া আমি আর কিছুই জানি না। এই বলে সে তাড়াতাড়ি করে আবারও তার দরজা বন্ধ করে দেয়। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। পুলিশ জানতে পারে এই খুনের পিছনে দুইটি মেয়ে আর একটি ছেলের দায়। ছেলেটির নাম ছিল জিমিন, কিন্তু হান ছবি দেখে বুঝতে পারে আর এই তো সেই ছেলেটি যার সঙ্গে তার কিছুক্ষণ আগে দেখা হয়েছিল লিয়ের ঘরের দরজার সামনে। ঠিক ওই সময় তার কাছে হাসপাতাল থেকে একটি কল আসে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বাড়িতে যেতে বলে নিজের হাসপাতালে চলে যায়। আসলে ডাক্তার তাকে ফোন করে জানিয়েছিল তার বাবা মা নাকি আবারও হারিয়ে গিয়েছে। তার হাসপাতালে এসে খুঁজতে খুঁজতে হান ছাদে চলে আসে। সেখানে তার বাবাকে লিয়ারের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, তবে সে তাকে না ধরে মনে মনে ভাবছিল যে সে যাতে ঝাঁপ দিয়ে দেয় এখান থেকে। ঠিক ওই সময়ে হাসপাতালে কিছু লোক চলে আসে আর তার বাবাকে বাঁচিয়ে নেয়। এদিকে হানের অ্যাসিস্ট্যান্ট মানে পুলিশ বন্ধুটি যায় জিমিনের বাড়িতে। দরজা খোলাই ছিল। সে সাহস করে রুমের ভিতর ঢুকে পড়ে। রুমটা তো খুবই অদ্ভুত ভাবে সাজানো ছিল, ঘরের এক কোনায়ও কিছু রশিও ছিল। সে দ্রুত হানকে কল করে এসব কিছু জানায়, তবে তখনই জিমিন চলে আসে আর অ্যাসিস্ট্যান্টকে ধরে বেঁধে ফেলে। এবার সে তো তার পরবর্তী টার্গেটকে মারার জন্য, সেটা ছিল লিকে ফল দিয়ে আসা ওই মেয়েটি। দস্তাদস্তির আওয়াজ শুনে জানালা দিয়ে লি বাইরের দিকে তাকিয়ে হেলমেট পরা জিমিনকে দেখতে পায়, যার মাথায় একটি অ্যাসলাইন। ওই ফল দিয়ে যাওয়া মেয়েটির সাথে কন্ট্যাক্ট হয়েছে, তবে তার ভাবসাব ভালো ছিল না। তাই লি একটু ছুরি নিয়ে ওই মেয়েটির বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বয়ফ্রেন্ড মনে করে মেয়েটি তো জিমিনকে তার দরজা ঢুকতে দেয়, তবে হেলমেট খুললে সে বুঝতে পারে এটা তো জিমিন। আসলে জিমিনের সঙ্গে এই মেয়েটি অতীতে একটি রাত কাটিয়েছিল। তবে অবাক করার বিষয় হচ্ছে লিয়ের মতো জিমিনও এই অ্যাসলাইনগুলো দেখতে পায় আর মেয়েটিকে মারতে চায়, কারণ তার মাথায় অসংখ্য অ্যাসলাইন ছিল। এখানে সে মেয়েটিকে মারার জন্য গলা টিপে ধরে। ঠিক ওই সময় লি চলে আসে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, তুমি ওকে ছেড়ে দাও, নাহলে ছুরি নিয়ে আমি তোমাকে মেরে ফেলবো। তবে জিমিন তার কথায় ভয় পায় না, বরং খুব সহজেই সে লিয়ের হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে সেটা দিয়ে তাকিয়ে আঘাত করে বসে। এদিকে হান জিমিনের বাড়িতে চলে আসে। তখন সে লিয়ের বাসে দরজা খোলা দেখে সেখানে প্রবেশ করে আর দেওয়ালে অনেকগুলো অ্যাসলাইন দেখতে পায়। তখনই পাশের বিল্ডিং থেকে ওই মেয়েটির চিৎকার ভেসে আসে, তাই হান তাড়াতাড়ি করে
বারিন্দার দিকে ছুটে আসে আর সবকিছু দেখে জিমিনের দিকে একটি গুলি ছুঁড়ে মারে। সাথে সাথে জিমিন মাটিতে লুটিয়ে পড়ে আর মাথার অ্যাসলাইন গায়েব হতে শুরু করে। পরের সিনে আমরা লিকে অ্যাম্বুলেন্সে বসে বসে ভাবছিল জিমিনের মরে যাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি সেই অ্যাসলাইনগুলো দেখতে পাও? এর মানে জিমিনের এইসব অ্যাসলাইন দেখতে পেত। তখনই লিয়ের আবার জিমিনের চশমাটার কথা মনে পড়ে। সে বুঝতে পারে নিশ্চয়ই সে চশমার মাধ্যমে এই অ্যাসলাইনগুলো দেখতে পেত, তবে এখনো সে পুরোপুরি শিওর ছিল না। হ্যালো অডিয়েন্স, এখানেই আমাদের প্রথম পার্টটি শেষ হয়ে গেল এবং দ্বিতীয় পার্টটি অনেক শীঘ্রই তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।